আচ্ছা, এখন আমরা সমহারে শেয়ার ইস্যুকরণ সংক্রান্ত ম্যাথ নিয়ে আলোচনা করব। দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে আমাদের, ম্যাথের এটা উদ্দীপক সমন্বয়গুলো মানে করণীয়গুলো আমরা এখনো লিখি নাই, করণীয়গুলো প্রশ্নে আছে আমরা বলে করব। দেখো কি বলছে এখানে, প্রতিটি 60 টাকা মূল্যের কতগুলো শেয়ার? 1,50,000 শেয়ার বিভক্ত কি মোট 90 লক্ষ টাকা নিয়ে নিবন্ধিত হয়। এখন নিবন্ধিত যখন হবে, যেই টাকা নিয়ে নিবন্ধিত হবে, কতগুলো শেয়ার নিয়ে নিবন্ধিত হয়েছে? 1,50,000। এটাকে বলবো অনুমোদিত শেয়ার। এটা কি বলবো? আর এই যে টাকাটা আছে, যে টাকা, যে মূলধনে যে টাকা আছে, এটাকে আমরা বলবো কি অনুমোদিত মূলধন, অনুমোদিত শেয়ার মূলধন। এই দুটো কথা বুঝতে পারছি? আচ্ছা, এরপরে দেখো কি বলছে, কোম্পানি 80% শেয়ার, কোম্পানি 80%, কার 80%? অনুমোদিত শেয়ারের 80% জনসাধারণের নিকট ইস্যু করে। তাহলে এখন ইস্যু কতগুলা করছে? ইস্যু করছে অনুমোদিত শেয়ারের 80%, অনুমোদিত শেয়ার, এই শেয়ারের কত পার্সেন্ট ইস্যু করছে? 80%। আচ্ছা ঠিক আছে, লিখে রাখলাম। এরপর কি বলছে, জনসাধারণের নিকট হতে কত পার্সেন্ট শেয়ার আবেদন পাওয়া গেছে? 150। তাহলে এখানে শেয়ার আবেদনে কত হবে? একটু খেয়াল করো, এখানে ইস্যুকৃত শেয়ার সংখ্যা কত ছিল? 1,50,000 শেয়ারের 80% হলো কত আসে? 1,20,000 শেয়ার, ঠিক না? তাহলে 1,20,000 যদি শেয়ার হয় আমাদের, এই 1,20,000 কত পার্সেন্ট পাইছি আমরা আবেদন? তাহলে এখানে লিখবো ইস্যুকৃত শেয়ার সংখ্যা, ইস্যুকৃত শেয়ার সংখ্যা কত পার্সেন্ট আবেদন পাইছি আমরা? 150%। তাহলে আমরা কি করব? ইন্টু 150। তাহলে এখন দেখো তো ইস্যুকৃত শেয়ার সংখ্যা কত ছিল? 1,20,000 শেয়ার ইন্টু 150% কত আসে? 1,80,000 শেয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম যে আবেদনকৃত শেয়ার সংখ্যা কত পেয়ে গেলাম, ইস্যুকৃত শেয়ার সংখ্যা কত পেয়ে গেলাম, ঠিক না? অনুমোদিত শেয়ার সংখ্যা পেয়ে গেছে। এরপরে কি বলছে, কোম্পানি 100% শেয়ার জনসাধারণের নিকট বিলি করে। তাহলে বিলিখিত শেয়ার কত? বিলিখিত শেয়ার সংখ্যা। আচ্ছা একটু খেয়াল করো, কি বলছে, জনসাধারণের কত পার্সেন্ট করছে? তাহলে এই 100% কার 100%? ইস্যুকৃত শেয়ারের 100%। তাহলে এখানে লিখব কি ইস্যুকৃত ইন্টু 100%। তাহলে ইস্যুকৃত শেয়ার কত ছিল আমাদের? 1,20,000। তাহলে 1,20,000 শেয়ার ইন্টু 100, তাহলে কত হলো? 1,20,000। তাহলে আমরা পেয়ে গেলাম বিলিখিত শেয়ার সংখ্যা পেয়ে গেলাম। হ্যাঁ, এতটুকু বুঝতে পারছি? আচ্ছা, এরপরে খেয়াল করো কি বলছে, কোম্পানি শেয়ার প্রতি অবলেখককে 3% হারে কমিশন প্রদান করছে। এরপরে বলছে এবং ইস্যুকৃত খরচ কত পার্সেন্ট? 0.5 টাকা প্রদান করে। ইস্যু খরচকে, তাহলে এই যে ইস্যু খরচ, এই ইস্যু খরচে কি খরচ ধরতে বলছে? আর প্রাথমিক খরচ কি আমাদের অসমন্বিত ব্যয়, ঠিক না? আচ্ছা, এই হলো আমাদের প্রশ্ন, ঠিক না? তো এখন প্রশ্নের পার্টে যতটুকু আলোচনা ছিল সেগুলো করলাম। এখন দেখো আমাদের এখানে করণীয় 1 কি বলছে? করণীয় 1 বলছে ইস্যুকৃত শেয়ার সংখ্যা নির্ণয় করো। পেয়ে গেছি ইস্যুকৃত শেয়ার সংখ্যা। হ্যাঁ, 1 নম্বর করণীয় বলছে কি আমাদের ইস্যুকৃত শেয়ার সংখ্যা। তাহলে ইস্যুকৃত শেয়ার সংখ্যা কিভাবে বের করবো আমরা? অনুমোদিত শেয়ার সংখ্যা, এই শেয়ার সংখ্যা কত পার্সেন্ট আমরা ইস্যু করছিলাম? 80%। তাহলে এখানে কি লিখবো আমরা? 80%। তাহলে অনুমোদিত শেয়ার সংখ্যা কত ছিল আমাদের? এখানে কত ছিল? 1,50,000 শেয়ার। তাহলে এখানে কি লিখবো আমরা? 1,50,000 শেয়ার ইন্টু 80%। তাহলে কত আসে? 1,20,000 শেয়ার। দেখো তো বুঝতে পারছি কিনা? হ্যাঁ, সবাই বুঝতে পারছি? আচ্ছা,
এরপর দেখো 2 নম্বর সমন্বয় আমাদের বলছে আবেদনকৃত শেয়ার সংখ্যা। দেখো এখানে আমরা বের করছি অলরেডি, এই যে আবেদনকৃত শেয়ার সংখ্যা, আবেদনকৃত শেয়ার সংখ্যা। এখন দেখুন কিভাবে বের করছি আমরা। আমাদের প্রশ্ন ছিল জনসাধারণের নিকট হতে 150% শেয়ার আবেদন পাওয়া যায়, তার মানে আবেদন পাইছে কার উপরে? ইস্যুকৃত শেয়ারের উপরে। তাহলে ইস্যুকৃত শেয়ার ছিল কত? 1,20,000। তার কত পার্সেন্ট? 150%, তাহলে কত? 1,00,000। তাহলে এইটা হলো আমাদের 2 এর অ্যান্সার। কথা বুঝতে পারছি? আচ্ছা 3 নম্বর বলছে আমাদের অতিরিক্ত শেয়ার সংখ্যা নির্ণয়। আচ্ছা অতিরিক্ত শেয়ার সংখ্যা এখানে নির্ণয় করে নি। দেখো অতিরিক্ত শেয়ার সংখ্যা আমি কীভাবে করবো? 3 নম্বর সমন্বয়, অতিরিক্ত শেয়ার সংখ্যা। এখন অতিরিক্ত বুঝবো কিভাবে? যা ইস্যু করছি এবং যা আবেদন পাইছে তার গ্যাপটুক। তাহলে আমি ইস্যু করছিলাম 1,20,000, আবেদন পাইছি কত? 1,80,000। তাহলে বাকি, তাহলে 1,80,000 কি ইস্যুকৃত সেটা বেশি পাইছি না কম পাইছি? বেশি। তাহলে এখানে প্রথমে লিখবো কি? আবেদনকৃত শেয়ার সংখ্যা। কি লিখবো? আবেদনকৃত শেয়ার সংখ্যা মাইনাস ইস্যুকৃত শেয়ার সংখ্যা। এখন দেখো আবেদনকৃত শেয়ার সংখ্যা কতগুলো ছিল আমাদের? 1,80,000। তাহলে 1,80,000 শেয়ার মাইনাস কতগুলো শেয়ার হবে? 1,20,000 শেয়ার আমরা ইস্যু করছিলাম, ঠিক না? তাহলে কতগুলো শেয়ার অতিরিক্ত ছিল? 60,000 শেয়ার। তাহলে আমাদের 60,000 শেয়ার হবে কি অতিরিক্ত শেয়ার সংখ্যা। না বুঝলে বলি। তারপর দেখো করণীয় 4 নম্বর কনসেপ্ট আমার কি বলছে যে বিলিখিত শেয়ার সংখ্যা নির্ণয় করো। বিলিখিত শেয়ার সংখ্যা। দেখো এখানে বিলিখিত শেয়ার সংখ্যা বাই করছি আমরা। তো এটা 4 নম্বর বলছে বিলিখিত শেয়ার সংখ্যা কিভাবে করবো আমরা? ইস্যুকৃত শেয়ারের 100%। এক প্রশ্ন বলছে কি আমাদের? কোম্পানি 100% শেয়ার জনসাধারণের নিকট কি করছে? বিলি করে। তার মানে 100% শেয়ার বলতে কি? ইস্যুকৃত শেয়ার 100%। ইস্যুকৃত শেয়ার কতগুলো ছিল আমাদের? 1,20,000 শেয়ার। এর কত পার্সেন্ট ইস্যু করছি আমরা? 100% বিলি করি। তাহলে 100% বিলি করি, তাহলে কতগুলো শেয়ার হয়? 1,20,000 শেয়ার। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা 5 নম্বর প্রশ্ন আমাদের বলছে কি? অবলেখকের কমিশনের পরিমাণ নির্ণয় করো। কার পরিমাণ বলছে? অবলেখকের কমিশনের পরিমাণ। তাহলে এবার আসো অবলেখকের কমিশন আমরা বের করি। 5 নম্বর অবলেখকের কমিশন। এখন দেখো অবলেখকের কমিশন পাবে কার উপর ভিত্তি করে? মাথায় রাখবে সবসময় বিলিখিত শেয়ারের উপর ভিত্তি করে। কার উপরে পাবে? যতগুলা শেয়ার বিলি করবো ওর উপরই কি পাবে? কমিশন পাবে। তাহলে কত টাকা কত পার্সেন্ট বলছে? তার টাকায় দেওয়া আছে? টাকায় দেওয়া নেই। টাকায় দেওয়া না থাকলে বের করতে হবে। দেখো তাহলে এখানে লিখবো বিলিখিত শেয়ার সংখ্যা ইন্টু বলছে কত? শেয়ার প্রতি কত টাকা বলছে? 3% হারে, ঠিক না? তাহলে 3% কিভাবে বের করবে একটু বুঝো। 3% টাকায় নিয়ে আসতে হবে না? তো টাকায় কিভাবে নিয়ে আসবে? দেখো আমাদের শেয়ার প্রতি মূল্য ছিল কত টাকা? 60 টাকা। তাহলে এই 60 টাকার 3% পাবে কি? কমিশন। 60 টাকা কত পার্সেন্ট কমিশন পাবে? কথা বুঝতে পারছেন না? বুঝি নাই। 60%, 60 টাকার কত পার্সেন্ট কমিশন পাবে? কথা বুঝতে পারছি? তাহলে এবার দেখো বিলিখিত শেয়ার ছিল কত? 1,20,000 শেয়ার ছিল কি আমাদের বিলিখিত শেয়ার ইন্টু, এখন এই দুটো গুণ করলে কত আসে? 1.8। তাহলে 1.8 টাকা। তাহলে এবার গুণ করলে কত আসে বলো তো? তাহলে 2,16,000 টাকা হবে কি আমাদের শেয়ার অবলেখকের কমিশনের পরিমাণ। না বুঝলে বলি। ক্লিয়ার? সবাই বুঝছে? আচ্ছা এবার আসো 6 নম্বর আলোচনা। 6 নম্বরে বলছে অলিক সম্পদের পরিমাণ নির্ণয় করো। অলিক সম্পদের পরিমাণ নির্ণয় করো। অলিক সম্পদের পরিমাণ নির্ণয়। এখন দেখো এখানে আমরা কি করব? ছোট একটা ছক করব। তো পরিমাণ বলতে নর্মালটা ঘর রাখবো, বিবরণ আর টাকা। এবার দেখো আমাদের অলিক সম্পদ কে কে আছে? এই যে এখানে দেখো অবলেখকের কমিশন আর ইস্যু খরচ। ইস্যু খরচ কি খরচ দেবো? প্রাথমিক খরচ। তাহলে এই ইস্যু খরচ আর অবলেখকের কমিশন এই দুইটাই কি আমাদের
অসমন্বিত ব্যয় মানে অলিক সম্পদ। তাহলে এখানে কি লিখবো, অবলেখকের কমিশন। এটা অলরেডি বের করছি আমরা, কত টাকা, 2,16,000 টাকা। এর সাথে আমরা আর কি যোগ করতে পারি, এই যে প্রাথমিক খরচকে। এখন দেখো ইস্যু খরচ কত টাকা বলছে, এখন এইটাও আমাদের বিলিখিত শেয়ারের উপর হবে, কার উপর হবে, আর এখানে টাকা দেওয়া আছে না, তাহলে আমাদের টাকা বের করার দরকার নাই। তাহলে এবার দেখো প্রাথমিক খরচ লিখবো, কি লিখবো, প্রাথমিক। এখন একটু খেয়াল করো ইস্যু খরচকে কেন প্রাথমিক খরচ লিখলাম, কারণ ইস্যু খরচকে প্রাথমিক খরচ হিসেবে বিবেচনা করতে এখানে প্রশ্ন বলে দেওয়া আছে, ঠিক আছে, এই জন্য প্রাথমিক খরচ লিখলাম। তাহলে এখন বিলি করছি কতগুলো শেয়ার, 1,20,000 শেয়ার। এর কত পয়েন্ট বলছে, 0.50। তাহলে 0.50 সে কমিশন পাবে। তাহলে 1,20,000 শেয়ারের 0.50 যদি পায় কমিশন, তাহলে 60,000 টাকা কমিশন পাবে। তো যোগ করে দিব, তো 2,76,000 টাকা। এটাই কি আমাদের অলিক সম্পদের পরিমাণ। দেখো না বুঝলে বলতে পারি। তাহলে এই 1 থেকে 6 পর্যন্ত সম্পূর্ণ ক্লিয়ার। আচ্ছা, এবার দেখো সাথে কি বলছে, আমাদের অবিলিখিত মূলধনের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, অবিলিখিত মূলধনের পরিমাণ নির্ণয় করার জন্য আমাদের জায়গা লাগবে, এটা মুছে দিলাম, হ্যাঁ, সম্পূর্ণ বুঝছি তো। আচ্ছা, তাহলে এবার আসো, অবিলিখিত মূলধন, এটা একটা নাম আছে, সমাপনী মূলধন। কি নাম, সমাপনী মূলধন। এর মানে কি বলতে পারবো মেধা, অবিলিখিত মূলধন জিনিসটা কি বলতে পারবো। দেখো এটা হলো আমাদের 7 নম্বর কনসেপ্ট, অবিলিখিত শেয়ার মূলধন। এটাকে চাইলে আবার সমাপনী মূলধনও বলতে পারে, সমাপনী শেয়ার মূলধন। এখন এই কনসেপ্টটা একটু বুঝো। অবিলিখিত মানে কি, যা এখনো বিলি করা হয় নাই, তাহলে যা বিলি করিনি তার মানে কি বুঝলাম, অনুমোদিত শেয়ার যতগুলো ছিল তার থেকে যতগুলো বিলি করছি, বাকি টুকুটি বিলি করি নাই, তার মানে কি পেলাম, এই অবিলিখিত শেয়ার সংখ্যার পরিমাণ যদি আমি বের করতে চাই, যদি এটার পরিমাণ নাম কি করতে চাই, বের করতে চাই, তাহলে কি করতে হবে, অনুমোদিত শেয়ার। আচ্ছা, এখানে দেখো আমাদের কি বলছে, মূলধনের পরিমাণ বলছে না, তাহলে কি করতে হবে, আগে শেয়ার সংখ্যা দিয়ে লিখে নি, শেয়ার সংখ্যা মাইনাস বিলিখিত শেয়ার সংখ্যা। এদের সাথে এদের তো আবার কি বেরোলো, সংখ্যা বেরোলো, ঠিক না, টাকায় তো এখনো বেরোয়নি, বেরিয়েছে। তাহলে যদি বের না হয় তাহলে আমার কি করতে হবে, শেয়ার প্রতি মূল্য দিয়ে গুণ করতে হবে, শেয়ার প্রতি মূল্য দিয়ে আমাদের গুণ করব। তাহলে এই হলো আমাদের অবিলিখিত শেয়ার মূলধন বের করার কনসেপ্ট। তাহলে এখন এখানে আমরা কি করতে পারি, এখানে কতগুলো শেয়ার ছিল আমাদের অনুমোদিত, 1 লক্ষ। তাহলে 1,50,000 শেয়ার লিখলাম এখানে, মাইনাস বিলি করছি কতগুলো শেয়ার, 1,20,000 শেয়ার। তাহলে এখানে 1,20,000 শেয়ার আমরা লিখলাম, ইন্টু প্রতিটা শেয়ারের মূল্য কত ছিল, 60 টাকা নাকি। আচ্ছা, তাহলে এখানে দেখো এইটা থেকে মাইনাস করলে কত আসে, 30,000 শেয়ার। তো 30,000 শেয়ার ইন্টু 60 টাকা, তাহলে কত আসে, 18, কি বলো, 1,80,000, 18 লাখ। তাহলে 18 লাখ টাকা, এই 18 লাখ টাকা হবে কি আমাদের, তার মানে অবিলিখিত শেয়ার মূলধন বুঝতে পারলাম কিভাবে বের করছি। আর যদি বলতো অবিলিখিত শেয়ার সংখ্যা, তাহলে শুধুমাত্র শেয়ার টুক করলেই হতো, অনুমোদিত শেয়ার থেকে বিলিখিত শেয়ার বাদ দিলেই হয়ে যেত, কথা বুঝতে পারছি। আচ্ছা, যেহেতু মূলধনের কথা বলছে পরিমাণ, তাহলে এই জন্য শেয়ার প্রতি মূল্য দিয়ে আমাদের কি করতে হয়েছে, গুণ করতে হয়েছে, কথা বুঝতে পারছি। আচ্ছা, এবার দেখো 8 আমাদের বলছে জাবেদা করতে, তাহলে জাবেদা করার জায়গা লাগবে আমাদের, হ্যাঁ, তাহলে আমরা মুছে দিলাম এটা, বুঝতে না সবাই, তোলা হয়েছে, মেরে তুলতেছো। আচ্ছা, তাহলে এবার আমরা জাবেদায় আসি।
আর দেখো প্রতিষ্ঠানের নাম কি ছিল? বিকাশ লিমিটেড। আচ্ছা এবার আসো, তো জাবেদা ঘর রাখলাম আমরা, ঠিক না? আমাদের 8 নম্বর কনসেপ্টে বলছে কি উপযুক্ত লেনদেনগুলো জাবেদাভুক্ত করো। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমাদের কনসেপ্টগুলো থেকে জাবেদা করতে হবে। খেয়াল করো, অনুমোদন নিলে কি আমাদের প্রতিষ্ঠানে আর্থিক অবস্থা চেঞ্জ হয়েছে? তাহলে জাবেদা আসবে। আচ্ছা আমরা 80% শেয়ার কি করছি? ইস্যু করছি। ইস্যু করলে কি আসবে? হ্যাঁ, ইস্যু করলে লেনদেন হয়েছে আমাদের? কোনো লেনদেন হয়, তাহলে এটাও জাবেদা আসবে না। তাহলে দেখো জনসাধারণ নিকটে আবেদন পাইছে, তার মানে এটা আমাদের আসবে। আর আমরা বলছিলাম আবেদনের টাকা অবশ্যই কিসের মাধ্যমে হবে লেনদেন? ব্যাংকের মাধ্যমে। এখন চিন্তা করো, যদি আমাদের আবেদনকারী আবেদন করে তাহলে ব্যাংকে টাকা বাড়তেছে। আচ্ছা কিসের জন্য সে আবেদন করছে আমার কাছে? শেয়ারের জন্য। তাই কি শেয়ার আমি দিছি? এখনো দেই নাই। যেহেতু শেয়ার টাকা এখনো দেই না, তার কাছে দায়বদ্ধ আছে, এর জন্য এটাকে আমরা কি লিখি? শেয়ার আবেদন হিসাব। কি লিখি? তাহলে এখন আমাদের কি হইতেছে? এটির ফলে ব্যাংকে টাকা বাড়তেছে, জন্য ব্যাংক হিসাব কি করবো আমরা? ব্যাংক আমাদের চলতি সম্পদ কি হইতেছে? চলতি সম্পদ আমাদের কি হইতেছে? বাড়তেছে, জন্য কি হবে? আচ্ছা আর শেয়ার আবেদন, শেয়ার আবেদন হিসাব। এখন একটু খেয়াল করো, শেয়ার আবেদন হিসাব শ্রেণী কি হবে? এটা মেইনলি একটা সাময়িক হিসাব। এটা প্রথম কথা বুঝো, এটা মেইনলি একটা সাময়িক হিসাব। এর ব্যালেন্সটা আমাদের জিরো হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই অ্যামাউন্টটা যতক্ষণ পর্যন্ত আমি শেয়ারগুলো না দিব ততক্ষণ পর্যন্ত তাতে একটা হিসাব শ্রেণী আছে নাকি নাই? এখন চিন্তা করো, একটা শেয়ারে আবেদন পাওয়ার পরে, শেয়ারে আবেদন পাওয়ার পরে আবেদনের 21 দিনের মধ্যে, মানে আবেদন পাওয়ার 21, মানে আবেদনের পর মেয়াদ থাকে একটা, যে এই মেয়াদ পর্যন্ত আবেদন করতে পারবেন। ওই মেয়াদের পরে 21 দিনের মধ্যে শেয়ারগুলো আমরা কি করে দিই? বিলি করে দিই। কদিনের মধ্যে? তাহলে এখন দেখো 21 দিন কি আমার 1 বছরের মধ্যে নাকি 1 বছরের পরে? তার মানে 1 বছরের মধ্যে। তার মানে এই দাবিটা আমার কত দিনের মধ্যে পরিশোধ করতে হবে? 21 দিন। তার মানে এই দাবিটা কি আমার চলতি দাবি। এই জন্য আমরা এই শেয়ার আবেদনকে, এই শেয়ার আবেদন হিসাবকে আমরা কি বলবো? চলতি দায় বলবো। কথা বুঝতে পারছি না? বুঝি নাই? চলতি দায় বাড়ছে জন্য কি হবে? দেখো কনসেপ্ট কি ক্লিয়ার? আচ্ছা এবার দেখো আমাদের টাকার পরিমাণ কত হবে? আমরা অলরেডি বের করছি, তাও টাকাটা লিখে দিই নিচে। আমরা আবেদন পেয়েছি কতগুলো শেয়ার? 1,50,000 শেয়ার ইন্টু 60 টাকা। তাহলে কত আসে? 1,50,000 ইন্টু 60 কত আসে? 90 লক্ষ নাকি? আচ্ছা এবার দেখো এখানে আমরা অনেক সময় এটা ভুল করি অথবা ইচ্ছা করে একটা কাজ করি যে ব্যাখ্যা লিখি না। কি লিখি না? জাবেদায় অবশ্যই ব্যাখ্যা লিখতে হবে। জাবেদা ব্যাখ্যা লেখারও একটা নীতিমালা আছে। কোন নীতিমালার কারণে জাবেদা ব্যাখ্যা লিখি? বলো বলো। পূর্ণ প্রকাশ। কোন নীতি? পূর্ণ প্রকাশ নীতির কারণে আমরা এই জাবেদায় ব্যাখ্যা দিতে হবে। তাহলে এখন দেখো ব্যাখ্যাটা কিভাবে লিখবো? এভাবে লিখবো, প্রতিটি শেয়ার কত টাকা মূল্য ছিল? 60 টাকা, ঠিক না? 60 টাকা করে কতগুলো শেয়ার? 1,50,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। এখন এই এতটুকু করার পরে আরেকটু কাজ আছে। সেই কাজটা হলো এখানে এতটুকুর জন্য একটা কি টানা? জেড টানা। এই যে লাইনটা টানলাম, এই লাইনটার একটা নীতিমালা আছে, পূর্ণ প্রকাশের নীতি। বুঝতে পারছি না? বুঝে নাই? যদি এমসিকিউ আসে যে জাবেদায় এই যে লাইনে যে জেড টানা হয়, জেড টানা কোন নীতি অনুসারে? ঠিক আছে। আচ্ছা তাহলে এবার আসো সেকেন্ডে। এই কাহিনী ক্লিয়ার? আচ্ছা এরপর দেখো এখানে আমাদের পুরো প্রশ্নে কোথাও কিন্তু বলে না যে অতিরিক্ত শেয়ারগুলো ফেরত দিছি। একটা কথা মনে রাখতে হবে, যদি আমরা শেয়ার কোনো কারণে মালিককে দিতে না পারি, মানে না পারি বলতে আমরা যতগুলো ইস্যু করছি তার সাথে বেশি যদি আবেদন পাই, আমি কি দেওয়ার কোনো উপায় আছে আমার কাছে? আমার কাছে দেওয়ার মতন শেয়ার আছে 1,20,000, আবেদন পাইছি 1,50,000, তাহলে 30,000 শেয়ার যে অতিরিক্ত পাইছি এর কি দাবি আমি পরিশোধ করতে পারবো? পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? তার টাকাটা ব্যাংকে যে অ্যাকাউন্টে আসছে
সেই অ্যাকাউন্টে আবার ফেরত দেবো, তাহলে কার মাধ্যমে ফেরত দিব? ব্যাংকের মাধ্যমে ফেরত দিব। আচ্ছা, ব্যাংকের মাধ্যমে যদি ফেরত দেয়, ব্যাংকে আমার টাকাটা কমবে না বাড়বে? কমবে। তাহলে ব্যাংক আমাকে চলতি সম্পদ, চলতি সম্পদ হ্রাস পেলে কি হবে? ক্রেডিট হবে। আর এই যে দাবিটা ছিল শেয়ার আবেদনে, তার দাবিটা কমে গেল, কারণ সে কি আমাদের টাকা চাবে? আর টাকা চাবে না। তাহলে আমাদের অতিরিক্ত শেয়ার আবেদনটা যদি ফেরত দেয়, শেয়ার আবেদনের দায়টা কি হয়? আমাদের হ্রাস পায়। তাহলে শেয়ার আবেদন হিসাব চলতি দায় কি পাইছে? আমাদের চলতি দায় হ্রাস পাইছে, এর জন্য কি হবে? ডেবিট হবে। আর ব্যাংকের মাধ্যমে ফেরত দিই আমরা, তাহলে ব্যাংকের টাকা হ্রাস পায়, তাহলে ব্যাংক হিসাব কি হবে? আমাদের চলতি সম্পদ হ্রাস পাইছে, এর জন্য কি হবে? আচ্ছা, আরেকটা কথা মনে রাখো, আমাদের এই যে আমরা যে ব্যাখ্যাগুলো লিখতেছি এগুলো তোমাদের বোঝার জন্য, যদি তুমি মুখস্থ না করো, পরীক্ষা হলে আবার এই যে চলতি সম্পদ বৃদ্ধি, চলতি দায় বৃদ্ধি লেখার কোনো প্রয়োজন নাই। কথা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এবার আসো, এখানে কি ব্যাখ্যা লিখবো? প্রতিটি শেয়ার 60 টাকা করে কতগুলো শেয়ার ফেরত দিব আমরা? 30,000 শেয়ার। 30,000 অতিরিক্ত শেয়ার, 30,000 অতিরিক্ত শেয়ার আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো। বুঝতে পারছি? এখন আমরা যদি এই কাজটা করি, 60 টাকা ইন্টু যদি 30,000 করি, তাহলে কত আসে বলেন? 30,000 ইন্টু 60 কত আসে? 18 লক্ষ। তাহলে এই 18 লক্ষ টাকা আমরা কি করবো? এখানে লিখবো ডেবিট পাশে, 18 লক্ষ টাকা এই পাশে কি করবো? ক্রেডিট পাশে লিখবো। দেখো তো কনসেপ্ট ক্লিয়ার কি নাম? হ্যাঁ, এবার দেখো থার্ড কনসেপ্ট আমার এখানে বলছিল 100% শেয়ার আমরা কি করছি? বিলি করছি না? আচ্ছা, বিলি করলে কি এই যে আবেদনের যে আমাদের 1,20,000 যে আবেদন ছিল, এখনো আমাদের ছিল না, এই শেয়ার আবেদনের যে দাবিটা ছিল, সেই দাবিটা পরিশোধ করে ফেলছি আমি। কারণ কি, আমি তাকে কি করছি? শেয়ার দিয়ে দিছি না? তো শেয়ার যদি দিয়ে দিই, এখানে কি আর ব্যাংকের টাকা বাড়ার উপায় আছে? নাই। এখানে এই ব্যাংকের টাকাটা আমরা এখন কি আমাদের প্রতিষ্ঠানের মূলধন হিসেবে কাউন্ট করবো। কি হিসাবে কাউন্ট করবো? কেন মূলধন? কারণ শেয়ার মালিককে তার দাবি পরিশোধ করে দিচ্ছি আমরা, নাকি? তাহলে এখন প্রতিষ্ঠানে তার কোন ধরনের দাবি বাড়ছে? মালিকের দাবি বাড়ছে, মানে মালিকের হতে বাড়ছে। কি বাড়ছে? শেয়ার মালিকের অধিকার বাড়ছে। এটাকে আমরা বলি কি? শেয়ার হোল্ডারদের সত্ত্ব। কি বলি? তাহলে এখানে দাবি কমছে, এখানে আমাদের দায় কমছে, আর কি বাড়ছে? মালিকের দাবি বাড়ছে। তাহলে এখন এখানে আমরা কি লিখবো? শেয়ার আবেদন হিসাব, শেয়ার, এটা আমাদের চলতি দায় কি পাইছে? হ্রাস পাইছে, এই জন্য কি হবে? ডেবিট হবে। আর মালিকের দাবি প্রতিষ্ঠানে বাড়ছে মূলধন স্থানান্তর করার ফলে, এই জন্য কি লিখবো? শেয়ার মূলধন হিসাব। শেয়ার মূলধন কি? শেয়ার হোল্ডারদের সত্ত্ব আমাদের কি হয়েছে? বাড়ছে, এই জন্য কি হবে? ক্রেডিট হবে। তাহলে কত টাকা হবে? দেখো, আমাদের 1,20,000 শেয়ার ছিল, তাহলে এখানে কি লিখবো? প্রতিটি শেয়ার 60 টাকা করে 1,20,000 শেয়ার মূলধনে স্থানান্তর করা হলো। তাহলে এখন 1,20,000 ইন্টু 60 করলে কত আসে বলো তো? 78,000, 72 লাখ। তাহলে দেখো তো বুঝতে পারছি কিনা? হ্যাঁ, আচ্ছা, এবার দেখো লাস্ট এই দুইটা কনসেপ্ট আমাদের বাকি আছে, অসময়িত ব্যয়ের। এখন দেখো আমরা বলছিলাম অসময়িত ব্যয়ের, এই দুইটা তো অসময়িত ব্যয়, ঠিক না? আচ্ছা, এই দুইটা টাকা আমরা কিভাবে পরিশোধ করবো? ব্যাংকের মাধ্যমে পরিশোধ করবো। কারণ এখানে আমাদের শেয়ারের মানে অন্য কোনো মাধ্যম বলা আছে যে কিভাবে দিছি, তার মানে বুঝতে হবে কি, আমরা কোম্পানি একটু বোঝানোর সময় বলছিলাম যে যত লেনদেন করবে সেগুলো কিসের মাধ্যমে করে? ব্যাংকের মাধ্যমে করে। তাহলে অবলেখক কমিশন এবং এই প্রাথমিক খরচ দুইটা কিসের মাধ্যমে দেবে? ব্যাংকের মাধ্যমে। তাহলে আমরা এখানে এই সম্পদ বাড়তেছে প্রতিষ্ঠানে, অবলেখক কমিশনের সম্পদ বাড়তেছে, প্রাথমিক খরচ এটাও সম্পদ বাড়তেছে, আর এই দুইটা সম্পদের বিপরীতে ব্যাংকের টাকা কমতেছে। তাহলে এখন আমরা কি একসাথে লিখতে পারি না এভাবে করে যে শেয়ার অবলেখকের কমিশন, শেয়ার অবলেখকের
কমিশন হিসাব, এটা আমাদের কি অসমন্বিত ব্যয়, এটা বার্ষিকের জন্য কি হবে ডেবিট হবে। আচ্ছা এটা টাকাটা আমরা একটু আগে বের করছিলাম কত টাকা বলো তো একটু, কত 2,16,000। আচ্ছা দেখো এবার প্রাথমিক খরচ কত ছিল, প্রাথমিক খরচ তো প্রাথমিক খরচ কি আমাদের অসমন্বিত ব্যয়, এটা বাড়ছে তাহলে কি হবে ডেবিট। কত টাকা ছিল 60,000, আর এই 2 টাকা কিসের মাধ্যমে দিব আমি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করবো, তাহলে ব্যাংকের টাকা কমবে না বাড়বে, তাহলে ব্যাংক আমাদের চলতি সম্পদ আমরা হ্রাস পেতেছে ঠিক না, তাহলে ব্যাংক হিসাব চলতি সম্পদ কি পাইছে হ্রাস পাইছে, জন্য কি হবে ক্রেডিট হবে। এখন দুটো যোগফল কত 2,76,000 টাকা হবে কি ক্রেডিট। তাহলে এখন কি লিখবো শেয়ার অবলেখকের কমিশন এবং প্রাথমিক খরচ পরিশোধ করা হলো। তাহলে এই হলো আমাদের সম্পূর্ণ ম্যাথটা জাবেদা, দেখো বুঝতে পারছি না। আচ্ছা এরপরে বলছে ব্যাংক হিসাব প্রস্তুত করতে, কি বলছে আরে দেখো এখানে ব্যাংক হিসাব প্রস্তুত করতে বলছে, ব্যাংক হিসাব চাইলে আমরা প্রস্তুত করতে পারবো, সমস্যা নেই। দেখা তুমি বুঝতে পারছি কিনা, বুঝতে পারছি। আচ্ছা দেখো আমাদের এখন আমরা নিচ থেকে একটু মুছে দিই একটু জায়গা, আচ্ছা এই পাশে তো দরকার নেই আমাদের, দরকার আছে তাহলে আমি এই পাশ মুছে দিই। হ্যাঁ আচ্ছা এবার দেখো ব্যাংক হিসাব মানে কি আমাদের খতিয়ানের কথা বলছেন, খতিয়ান করতে হবে। এখন এই জাবেদায় কোনো একটা কনসেপ্ট যদি সমস্যা থাকে বলতে পারো, সমস্যা আছে কেন সাগর, সমস্যা আছে হ্যাঁ বুঝতেছো তো তুমি নাজিম, বুঝতেছো সত্যি মেধা বুঝতেছো, এরা তো তোমার কি অবস্থা বুঝছো। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আসো ব্যাংক হিসাব আমরা তৈরি করবো, কি করবো ব্যাংক হিসাব। তাহলে এখন ব্যাংক হিসাব বলতে আমরা কি বুঝি খতিয়ানকে করতে বসে আমাদের, ঠিক না। তাহলে আসো খতিয়ানের ঘরে গিয়ে ফেলেই, তাহলে আমরা এখানে কি স্পেসিফিক বলছে কোন ধরনের ঘর রাখতে হবে না বললে আমরা চলমান যে স্টক রাখবো, এবং এইটাই এখন বর্তমান সময় আমাদের ট্রেন্ডিং না, এটাই এখন অ্যাপ্লাই করা হয়, টিচক আর এখন ব্যবহার করা হয় না। আমাদের মজার বিষয় বলি, আমাদের যে ইন্টারমিডিয়েটের যে সিলেবাস, সিলেবাসে কিন্তু খতিয়ানের ভিতরে খতিয়ান আলোচনার সময় স্পেসিফিক চলমান যে ছক আলোচনা করতে বসে, টিচক আলোচনা সম্পর্কে কোনো কিছু বলা নাই। তার মানে এখানে বুঝতে পারি যে চলমান যে ছকে আমাদের অ্যাপ্লাই করতে হবে। তবে যদি প্রশ্ন বলে দেয় টিচকে করো, তখন টিচকে করতে হয়, কথা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এবার আসো বর্তমানে এই চলমান যে ছকের এই ঘরের ভিতরে এই যে ব্যালেন্সের যে ডেবিট পাশ ক্রেডিট পাশের ঘর, এই ঘরটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, মানে এখানে ব্যালেন্সের ঘর থাকে শুধু, ঠিক আছে। তো এগুলো নিয়ে পরে আলোচনা করবো না, আসো আমরা তাহলে এখন ব্যাংক হিসাব নিয়ে আলোচনা করি, ব্যাংক হিসাব। আর এখানে লিখবো হিসাবের কোড নং, হিসাবের কোড নং। আচ্ছা হিসাবের কোড নং সবসময় লেখি কিন্তু ফাঁকা থাকে, ঠিক না। এখানে একটু কথা বলে দিই, তোমাদের তো আগে অনেক সময় বলছি, তোমাদের খেয়াল নাই। তাহলে এখন আসো হিসাবের কোড নং বলতে আসলে কি বুঝি। ধরো ব্যাংক হিসাবের একটা নির্দিষ্ট কোড থাকবে, কি থাকবে, এই কোডটা দেওয়া হয় কেন, যখন আমরা এই অ্যাকাউন্টিং এর এই কাজগুলো করি তখন এইগুলো তো আমরা কম্পিউটারাইজ করি, মানে কম্পিউটারের মধ্যেও থাকে, আবার হাতে কলমেও করি। হাতে কলমে দেখা যায় খুঁজে বের করার সুবিধার্থে আমরা কি করি, একটা কোড নাম্বার ব্যবহার করি, আবার কম্পিউটারে যখন আমরা শুধু কোড নাম্বারটা অ্যাপ্লাই করি তখনই আমরা ব্যাংক হিসাব পেয়ে যাই। তাহলে এখন এই কোড নাম্বারটা সাধারণত আমাদের পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকে না, এজন্য হিসাবের কোড নম্বরকে ফাঁকা রেখে দিতে হয়। তবে বাস্তবে যখন আমরা যাব তখন ব্যাংক হিসাবে একটা কোড নাম্বার ওই প্রতিষ্ঠানে থাকবে, ওই প্রতিষ্ঠান যেই কোনো কোড নাম্বার দিতে পারে, এতে কোনো সমস্যা নাই। এখানে এমন না যে ব্যাংক হিসাবে কোড নাম্বার এই ধরো 1 হলে 1ই দিতে হবে, এরকম না। ওই প্রতিষ্ঠান যদি 1000 থাকে 1000 দিবা, ওই প্রতিষ্ঠানে যদি কোনো একটা সংখ্যা থাকে সংখ্যা দিবা, কথা বুঝতে পারছি। তো
তাহলে হিসাবের কোড না কেন ফাঁকা থাকে কেন? কারণ এখানে আমাদের উল্লেখ থাকে না হিসাবের কোড নাম্বারটা কত, এই জন্য ফাঁকাই থাকে। কথা বুঝতে পারছি? আচ্ছা, এবার আসো তারিখ বিবরণ। এখানে একটা কথা আছে, যেমন এখানে জাবেদা পৃষ্ঠা, যেমন আমাদের অনেক সময় প্রশ্ন তোমরা করো যে সব জায়গায় আমরা করি খতিয়ান পৃষ্ঠা, এখানে জাবেদা পৃষ্ঠা লিখে কেন? ভাই সিম্পল কথা, জাবেদা থেকে রেফারেন্স নিয়ে আমরা খতিয়ান করি, তাহলে এটা কোথা থেকে রেফারেন্স পেতেছি আমি? জাবেদা থেকে, এই জন্য জাবেদার নামটা লিখি এখানে। এবং এখানে জাবেদার যে ঘরগুলো ফাঁকা থাকে, কিন্তু ফাঁকা থাকার কথা না, জাবেদাও আবার ওই এন্ট্রিগুলো একটা রেফারেন্স নাম্বার থাকে, ওই রেফারেন্স নাম্বারগুলো এখানে লিখি, কিন্তু আমাদের এই অঙ্কে থাকে, এই জন্য আমরা এগুলো ফাঁকাই রাখি। বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, এবার আসো তাহলে এখানে লিখবো কি ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখানে লিখবো জের বা ব্যালেন্স অথবা উদ্বৃত্ত যা লিখি, ডেবিট, আর এই পাশে ক্রেডিট। এতটুকু কথা ক্লিয়ার? এখন আমরা এই জাবেদা থেকে খুঁজে বের করবো ব্যাংক হিসাব কোথায় কোথায় আছে। তাহলে এখন একটু দেখি তো আমরা ব্যাংক হিসাব কোথায় কোথায় আছে। এই দেখো এখানে 1 নম্বর জায়গায় ব্যাংক হিসাব আছে না? নাই, আছে। তাহলে ব্যাংক কোথায় আছে? ডেবিট পাশে। তাহলে আমরা ডেবিট পাশে ব্যাংকের কলামে আগে ডেবিট পাশে আগে টাকা লিখবো 90 লক্ষ টাকা। এখন এই পাশে 90 লক্ষ টাকা যা হয়েছে ডেবিট ব্যালেন্সে করে তাই লিখে দিব 90 লক্ষ টাকা। এখন এই ডেবিট হওয়ার পিছনে কাজ করছিল কে? শেয়ার আবেদন। তাহলে এখানে লিখবো কি শেয়ার আবেদন হিসাব। দেখো তো বুঝতে পারছি, বুঝি নেই? সবাই বুঝছে? আচ্ছা, এইবার আসো ব্যাংক হিসাব। দেখো আবার পাইছি কোথায়? এই যে এখানে পাইছি। এখন ব্যাংক হিসাব এখানে কোথায় আছে? ক্রেডিট পাশে আছে। কত টাকা আছে ক্রেডিট পাশে? 18 লক্ষ টাকা। তাহলে এখানে 18 লক্ষ টাকা লিখবো আমরা। এখন এইটা টাকা কোথায়? ডেবিট পাশে। এটা টাকা কোথায়? তাহলে মাইনাস করতে হবে। ডেবিট ক্রেডিট হলে কি করবো? মাইনাস করবো, কমাইতে হবে। তাহলে কমানোর পর কত আসে বলো তো? 72 লক্ষ টাকা। এখন দেখো খেয়াল করে, এই যে হিসাবটা ক্রেডিট হলো তার পিছনে কারণ কে ছিল? শেয়ার আবেদন হিসাব। তাহলে এখানে আবার লিখবো কি শেয়ার আবেদন হিসাব। এরপর দেখো ব্যাংক হিসাব আবার কোথায় আছে? এই যে লাস্টে আছে। এখানে কোথায় আছে? ক্রেডিট পাশে আছে। এখন ক্রেডিট পাশে দুইটা কারণে আছে, একটা শেয়ার অবলেখক কমিশন, এটা হলো কি প্রাথমিক খরচ। তো প্রথমে কত টাকা ছিল? 2,16,000 টাকা। তাহলে এখান থেকে এটা বাদ দাও। আর এটা কারণ ছিল কি? প্রাথমিক শেয়ার অবলেখক কমিশন। কি ছিল? শেয়ার অবলেখকের কমিশন লিখলাম। এখন মাইনাস করে কত আসে? মাইনাস করুন। $69,84,000। এবার দেখো আমাদের আরেকটা এন্ট্রি ছিল, এখানে কি ছিল? প্রাথমিক খরচ। তাহলে এখানে 60,000 টাকা কোথায় বলবে? ক্রেডিট পাশে বলবে। তো 60,000 মাইনাস করে কত আসে? 69,24,000 টাকা। আর এই ঘরে লিখবো কি আমরা? প্রাথমিক। তাহলে এখন দেখো তো ব্যাংক হিসাবের কাজ কি আমাদের শেষ না? দেখো এতটুকু কনসেপ্ট বুঝতে পারছি? হ্যাঁ, সম্পূর্ণ মাথা ঢুকলো? কোনো সমস্যা? আচ্ছা, এরপরে আসো আমাদের আর্থিক অবস্থার বিবরণী আছে। তাহলে আর্থিক অবস্থার বিবরণী তাহলে আমাদের জায়গা লাগবে একটুখানি। হ্যাঁ, তাহলে আমরা ওই পাশে করি। হ্যাঁ, আর্থিক অবস্থার বিবরণ টাকা। আচ্ছা, এবার খেয়াল করো, যদি আমরা আলোচনা করতে চাই
এটা বোঝার আগে আমরা একটা ছোট আলোচনা করে নিই। দেখো আমাদের কোম্পানি আইন কত সালের? 1994 সাল। কত সাল? 94 সালের আমাদের কি আছে? কোম্পানি আইন আছে নাই? কোম্পানি আইন আছে। এই কোম্পানি আইনে আমাদের এই আর্থিক অবস্থার বিবরণী কিভাবে প্রকাশ করব, তার শ্রেণীগুলো কি হবে সেগুলো কি আছে বলা আছে। কি বলা আছে? শ্রেণীগুলো বলা আছে। শ্রেণীগুলো কোথায় বলা আছে? এই আর্থিক, এই যে আমাদের এই কোম্পানি আইনের তফসিল 11। কত? তফসিল 11তে আমাদের উল্লেখ করা আছে আর্থিক অবস্থা বিবরণী কিভাবে প্রেজেন্টেশন করব। প্রেজেন্টেশনটা এরকম দেওয়া আছে। সম্পদগুলো আমরা প্রেজেন্টেশন করব কিভাবে? প্রথমে করব স্থায়ী সম্পদকে, তারপরে করব দীর্ঘমেয়াদী বিনিয়োগকে, তারপরে করব চলতি সম্পদকে, এবং তারপরে করব কি? অসমন্বিত ব্যয়কে। অসমন্বিত ব্যয়কে। এবং আমাদের দায়, শেয়ার, মালিকানা সত্ত্ব ও দায়, এটাকে প্রকাশ করব কি হবে? প্রথমে লিখব শেয়ার মূলধন। প্রথমে কাকে লিখব? শেয়ার মূলধনকে। 2 নম্বর লিখব আমরা সঞ্চিতি উদ্বৃত্তকে, সঞ্চিতি ও উদ্বৃত্ত। থার্ডে লিখব দীর্ঘমেয়াদী দায়, এবং ফোর্থ লিখব আমরা কি? চলতি। তো দেখো আমাদের সম্পদ পাশে এই সিকোয়াল মেনু করব এবং দায় পাশে এই সিকোয়াল মেনু করব। কোথায় বলা আছে? আইনে বলা আছে। এবং এটাকে আমরা আগেও শিখাইছিলাম যে এটা আমাদের কি স্থায়িত্বের ভিত্তিতে প্রেজেন্টেশন। কথা বুঝতে পারছি? এবার আসো আমরা এখানে এই অঙ্কে সম্পদ পাশ থেকে আলোচনা শুরু করি। প্রথমে সম্পদ সমূহ লিখি। দেখো সম্পদ সমূহের ভিতরে প্রথমে দেখো তো স্থায়ী সম্পদ ছিল, দীর্ঘমেয়াদী বিনিয়োগ আছে, কি আছে? চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদ দেখো তো কয়টা আছে? চলতি সম্পদ একটাই আছে। কি আছে? ব্যাংক হিসাব। এখন ব্যাংক হিসাবে লাস্টের যে ব্যালেন্স, এটাই তো উদ্বৃত্ত, এটাই লিখতে হবে এখানে। তাহলে এখানে কি লিখবো? ব্যাংক হিসাব। এখন ব্যাংক হিসাব কত টাকা আছে এখানে? 69,24,000। তাহলে এখানে লিখবো 69,24,000 টাকা। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো চলতি সম্পদের পরে কার অবস্থান? এই অঙ্কে কি অসমন্বিত ব্যয় আছে না নাই? আছে। তাহলে এখানে লিখবো অসমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয়। এখন অসমন্বিত ব্যয় কয়টা আছে? 2টা। এখানে শেয়ার অবলেখক কমিশনার প্রাথমিক খরচ। তাহলে এখানে লিখবো শেয়ার অবলেখকের কমিশন। কত টাকা আছে আমাদের? 2,16,000 টাকা। আর কি আছে আমাদের? প্রাথমিক খরচ। প্রাথমিক খরচ কত আছে আমাদের? 60,000 টাকা। যোগ করলে কত হবে আমাদের? 2,76,000 টাকা। এখন টোটাল করে কত আসে? 72 লাখ টাকা। তো এটা হলো আমাদের মোট সম্পদ। কথা কি বোঝা গেল? সম্পদ পাশ ক্লিয়ার সবাই? সম্পদ পাশ নিয়ে কোনো সমস্যা আছে? নাই। এবার দেখো আমাদের দায় পাশ নিয়ে আলোচনা। প্রথমে কি লিখবো? শেয়ার, হেডিং লিখবো কি? শেয়ার মালিকদের অথবা শেয়ার হোল্ডারদের, যাই বলি সমস্যা নেই। শেয়ার মালিকদের সত্ত্ব ও দায় সমূহ। তো প্রথমে আমরা হেডিং কাকে দিব? শেয়ার মূলধন। কি দিব? দেখো শেয়ার মূলধনকে যদি আমরা চিন্তা করি, আমাদের শেয়ার মূলধনকে আমরা নর্মালি যদি চিন্তা করি 3টা ভাগে ভাগ করতে। কয় ভাগে? শেয়ার মূলধনকে যদি আমরা চাই 3 ভাগে ভাগ করতে পারি, তাহলে আমরা আগে ওটা লেখার আগে বুঝাই নি। এতটুকু কিন্তু প্রয়োজন নেই। দরকার আছে? দরকার নেই। তাহলে আমরা মুছে দিলাম। এখন দেখো শেয়ার মূলধনকে আমরা শেয়ার মূলধন, এই শেয়ার মূলধনকে আমরা যদি মেজরলি চিন্তা করি 3টা ভাগে ভাগ করতে পারি বর্তমান সময়ে। কারণ আমাদের কি
শেয়ারে এখন আর ভেঙে ভেঙে টাকা নেওয়া হয় না, সম্পূর্ণ টাকা শেয়ার আবেদনের সময় আমাদের কি করা হয়, পূর্ণ মূল্যে আবেদন করতে হয়। তাহলে এখন এখানে আমাদের একটা হলো অনুমোদিত মূলধন, অনুমোদিত শেয়ার মূলধন, অথবা এটা সংক্ষেপে আমরা অনুমোদিত মূলধন বলতে পারি। কি বলতে পারি, অনুমোদিত মূলধন। তাহলে এখন এখানে অনুমোদিত মূলধনটাকে লিখি, অনুমোদিত মূলধন। এখন আসো অনুমোদিত মূলধন বলতে কি বুঝ, যে মূলধন নিয়ে প্রতিষ্ঠান গঠন করা হয়, কি করা হয়, গঠন করা হয়, তাকে বলা হয় কি অনুমোদিত। আমাদের প্রশ্ন দেওয়া আছে, দেখো প্রশ্ন শুরুতে বলা ছিল কত, 60 টাকা করে প্রতিটি 60 টাকা করে কতগুলো শেয়ার, 1,50,000 শেয়ার, 1,50,000 শেয়ার। এটাকে আমরা বলবো কি অনুমোদিত শেয়ার। তাহলে কত লাখ, 90 লক্ষ টাকা। কত টাকা, এখন এই 90 লক্ষ টাকা কি আমার অঙ্কে কোনো প্রভাব আছে, নাই, এই জন্য এখানে ডাবল দাগ দিয়ে আটকে দিব, বুঝতে পারছি, যেটা দিলাম। আচ্ছা, এরপরে দেখো অনুমোদিত মূলধনের পর আমাদের আরেকটা মূলধন আছে, যাকে বলি কি ইস্যুকৃত মূলধন। কি বলি, ইস্যুকৃত শেয়ার মূলধন, অথবা ইস্যুকৃত শেয়ার মূলধন বা ইস্যুকৃত মূলধন, যেটা বলি একই কথা। তাহলে ইস্যুকৃত বলতে কি বুঝি, ইস্যুকৃত মূলধন আমরা যতগুলো শেয়ার ইস্যু করব বিক্রি করার জন্য বা বিলি করার জন্য যতগুলো শেয়ার ইস্যু করব সেটাকে বলি কি আমরা ইস্যুকৃত মূলধন। তাহলে এখন কতগুলো শেয়ার ইস্যু করছিলাম আমরা, 1,20,000। কতগুলা, তাহলে এখানে লিখবো কি প্রতিটি 60 টাকা করে 1,20,000 শেয়ার, 1,20,000 শেয়ার। তাহলে কত টাকা হয় বলো তো, 72 লক্ষ। আচ্ছা, 72 লক্ষ টাকা আমরা ইস্যু করছি, এই টাকা তো আমরা পাইছি এবং তো বলা নেই, বলা আছে। তাহলে এরপরে আরেকটা কনসেপ্ট আসবে, আমরা বলছিলাম কি একটু আগে বললাম যে আমাদের শেয়ারের দাম, কি বললাম, শেয়ারের যে মূল্য, সেই মূল্যটা পূর্ণ মূল্য আমরা পাবো। কি মূল্য পাবো, পূর্ণ মূল্য পাবো। তো পূর্ণ মূল্য যদি পাই সেটাকে আমরা কি বলি, তলবকৃত ও আদায়কৃত মূলধন। ঠিক আছে, তলবকৃত, আদায়কৃত অথবা বিলিকৃত মূলধন যেটা বলি, সমস্যা নেই। এখন এটা তলবকৃত এবং আদায়কৃত কেন এক হলো, অথবা আদায়কৃত বিলিকৃত এক হলো কেন, কারণ এখানে আমি যতগুলো শেয়ারের আবেদন পাই অতগুলো শেয়ারে কি করি, বিলি করি। তাহলে এখন আমরা লিখতে পারি বিলিকৃত আদায়কৃত মূলধন, অথবা তলবকৃত বিলিকৃত লিখতে পারি। এখানে বিলিকৃত ও আদায়কৃত শেয়ার মূলধন। তাহলে এখানে কি লিখবো, বিলিকৃত ও আদায়কৃত মূলধন। তাহলে এখানে কি লিখবো আমরা, প্রতিটি 60 টাকা করে 1,20,000 শেয়ার। তাহলে কত আসে, 72 লক্ষ টাকা। এটা আমরা কালেক্ট করছি না টাকাটা, তাহলে এটা আমাদের আলাদা করে আবার ঘর করে লিখবো 72 লক্ষ টাকা। দেখো এখন আমাদের আর্থিক অবস্থা বিবরণীর সম্পদ পাশ এবং দায় পাশ মিলে গেছে না, যোগফল, তার মানে আমাদের অঙ্ক এখানে শেষ। তাহলে এখানে কি লিখবো, মোট শেয়ার মালিকদের সত্ত্ব ও দায়। এই হলো আমাদের পুরো অঙ্ক। দেখো সবাই বুঝতে পারছি কিনা, বুঝছি।